আসসালামু আলাইকুম। এসএসসি 26 ব্যাচ তোমাদের কিন্তু পরীক্ষা একেবারে সন্নিকটে চলে আসছে, আর মাত্র কয়েকটা দিন বাকি আছে। আর এই মুহূর্তে তোমাদের দরকার হচ্ছে একেবারে চূড়ান্ত শর্ট একটা সাজেশন। অনেক স্টুডেন্ট আছে যারা রেগুলার পড়ালেখা করছে, বাট অসংখ্য স্টুডেন্ট আছে যারা ঠিকমতো পড়াশোনা করে নাই। তো যারা ঠিকমতো পড়াশোনা করো নাই, তোমরা যদি এই লাস্ট মুহূর্তে এসে যদি এই যে আজকে যে 20টা সৃজনশীল প্রশ্ন তোমাকে দেওয়া হবে, এটা যদি একটু আমার মতো করে পড়তে পারো, জাস্ট আমি তোমাকে যেভাবে পড়তে বলবো সেভাবে তুমি যদি পড়তে পারো, আশা করি এখান থেকে A+ মার্কস কমন পাবা ইনশাল্লাহ, এতটুকু নিশ্চিত। একেবারে বুকের মধ্যে হাত দিয়ে আত্মবিশ্বাসের সাথে কথাটা বলতেছি, যদি এই 20টা সৃজনশীল পড়তে পারো। বাট এই জন্য তোমাকে যেটা করতে হবে, এই ভিডিওটা একটু সম্পূর্ণ দেখতে হবে। কারণ কোনো অংশ যদি কাটো পরে জাস্ট আমি কিছু বলছি ওই কথাটা তুমি বুঝো নাই, এরকম হইলে তাহলে মিস করবা। সো তোমার কথা মানে কাজ হচ্ছে আমি আমার এই ছোট্ট ভিডিওটা একটু সম্পূর্ণ অংশটা একটু দয়া করে দেখা। আর হচ্ছে যে প্রথমেই এই আমি সরাসরি আমার পিডিএফটার মধ্যেই যাব, গিয়ে সরাসরি অধ্যায় ভিত্তিক সৃজনশীলগুলো সাজায়া দেওয়া আছে সেটা দেখাবো। বাট এর আগে তোমাকে হচ্ছে 2-3টা কথা একটু শুনতে হবে। তো প্রথমত ক নাম্বার প্রশ্ন নিয়ে কথা বলবো, ক, খ এবং শর্ট কোশ্চেন, এইটা নিয়ে একটু কথা বলবো। এখানে একটা চমৎকার সাজেশন দিব, 100% কমন পাবা। 100% কমন না হলেও মিনিমাম A+ মার্কস কমন পাবা, ঠিক আছে? তো ক নাম্বার, খ নাম্বার এবং শর্ট কোশ্চেনের জন্য বাংলাদেশের মধ্যে এমন কোনো গাইড বা সাজেশন নাই যে তোমাকে 100% কমনের নিশ্চয়তা দিতে পারবে, এটা শিওর না। তবে আমি তোমাকে সহজ একটা সাজেশন দিব যেখান থেকে তুমি মিনিমাম 80% ক, খ এবং শর্ট কোশ্চেন তুমি কমন পাবা। সেই সাজেশনটা হচ্ছে 2020 সাল পর্যন্ত। কথাটা আরেকটু মনে রাখো, 2020 সাল পর্যন্ত বায়োলজিতে যত বোর্ড আছে, অল বোর্ডের 2020 সাল পর্যন্ত যে কোশ্চেন আছে, এখান থেকে তুমি যদি সৃজনশীলের ক নাম্বার এবং খ নাম্বারটা পড়তে পারো, 2020 সাল পর্যন্ত সকল বোর্ডের ক নাম্বার এবং খ নাম্বার প্রশ্নগুলা তুমি যদি পড়তে পারো, সেখান থেকে তুমি তোমার সৃজনশীলের ক, সৃজনশীলের খ এবং হচ্ছে শর্ট কোশ্চেন 80% কোশ্চেন তুমি নিশ্চিত কমন পাবা। ইন কেস 2টা সৃজনশীলের ক নাম্বার বা একটা খ নাম্বার বা একটা শর্ট কোশ্চেন এরকম ছাড়া টোটাল কোশ্চেনটা তুমি কমন পাবা এই 2020 সাল পর্যন্ত বোর্ড কোশ্চেনের মধ্যে। ওকে, তাহলে ক নাম্বার, খ নাম্বার, শর্ট কোশ্চেনের প্যারা ঝামেলা মুক্ত করে দিলাম। এখন আসো একটা সৃজনশীল প্রশ্নের গ এবং ঘ এর জন্য কি করব। গ এবং ঘর জন্যই এই 20টা সৃজনশীল তোমাকে দিচ্ছি, তাহলে আর কোনো টেনশন নাই। সো এই 20টা সৃজনশীল যে দিব, একটা জিনিস প্রথমে মনে রাখো, সেটা হচ্ছে যে সৃজনশীল প্রশ্নের যে উদ্দীপক, এটা হুবহু কখনোই কমন পড়বে না। এটা সৃজনশীলের কোনো নিয়মে নাই। সৃজনশীলের নিয়মই হলো নতুন উদ্দীপক আসবে, সো উদ্দীপক তোমাকে দেখা যাবে না। আমি জাস্ট গ নাম্বার এবং ঘ নাম্বারের যে মানে বইয়ের মধ্যে যে টপিকটা বলে দিব, যে এই টপিকটা পড়বা বই থেকে, এই টপিকটা পড়বা, তুমি ওই টপিকগুলো ভালো করে পড়ে রাখবা, ঠিক আছে? কারণ উদ্দীপক কখনোই কি পড়বে না, কমন পড়বে না। বাট আমি যে টপিকগুলা দিয়ে দিব, ওই টপিকগুলা থেকে প্রশ্ন কমন পড়বে ইনশাল্লাহ। সো তাহলে আমরা শুরু করি একেবারে এসএসসি 2026 সালের সবচেয়ে চূড়ান্ত পর্যায়ের সর্বশেষ এবং সবচেয়ে শর্ট সাজেশন। মাত্র 20টা সৃজনশীল প্রশ্ন পড়বা, A+ মার্ক নিশ্চিত ইনশাল্লাহ। তো চলো শুরু করি। আমরা একেবারে অধ্যায় ভিত্তিক শুরু করব, প্রথম অধ্যায় থেকে শুরু করে পর্যায়ক্রমিকভাবে প্রত্যেকটা অধ্যায় থেকে 3টা করে সৃজনশীল দিছি। আসলে মূলত সৃজনশীল প্রশ্ন দেওয়া হয়েছে 21টা, বাট একটু পারফেক্টলি মিলানোর জন্য 20 লেখা হয়েছে। ওকে, স্টার্ট করি। প্রথম অধ্যায় হলো জীবন পাঠ। তোমাদের গাইড টাইড থাকলে সেখানেও দাগাও, এই যে পিডিএফ যেটা আছে এটাও নিতে পারো। সো ওই লিঙ্কে ক্লিক করে পিডিএফটা নিয়ে নিবা। ঢাকা বোর্ড 23, কুমিল্লা বোর্ড 24, আর একটা হচ্ছে সিলেট বোর্ড 24। সো এখান থেকে আমি একটু কোশ্চেনগুলো দেখাই। তো ক নাম্বার, খ নাম্বার যা সেগুলো তো পড়বা, পাশাপাশি তো ওগুলো বলে দিছি। সো এখানে ক খ নিয়ে হবে না। গ নাম্বার ক্ষেত্রে এই যে এখানে যেটার কথা বলা হয়েছে একটু ভালো করে দেখো, এই জন্য বলছি ভিডিওর পুরাটা দেখবা, কারণ এখানে আমি টপিকগুলোর নামও বলে দিব, ওইটা তোমরা একটু লিখে রাখবা, ঠিক আছে? আমি এখানে লিখবো না, অত সময় নষ্ট করব না। সো এখানে যেটা আছে সেটা হলো মনেরা রাজ্যের বৈশিষ্ট্য। মনেরা রাজ্যের বৈশিষ্ট্য এবং হচ্ছে এক্স এবং ওয়াইয়ের মধ্যে কোনটি উন্নত, মনেরা এবং প্রতিষ্ঠা এটার মধ্যে কোনটি উন্নত। তাইলে একটা হলো মনেরার বৈশিষ্ট্য আর মনেরা এবং প্রতিষ্ঠা এর চেয়ে কে উন্নত, এই কোশ্চেনটা পড়বা। পাশাপাশি হচ্ছে বৈজ্ঞানিক নামকরণের নিয়মটা পড়বা
এবং হচ্ছে এক্স এবং ওয়াই থেকে উন্নত। এখানে এক্স হচ্ছে ছত্রাক, মানে এটা হলো ফানজাই, ওয়াই হচ্ছে প্রোটিস্টা। এখন প্রোটিস্টার চেয়ে ফানজাই উন্নত, এই প্রশ্নটা পড়বা। প্রোটিস্টার চেয়ে ফানজাই উন্নত, এটা পড়বা। আর সর্বশেষ প্রথম অধ্যায় থেকে যে কোশ্চেনটা দেওয়া হয়েছে সেটা হলো এই যে প্লান্টি রাজ্যের বৈশিষ্ট্য, প্লান্টি রাজ্যের বৈশিষ্ট্য পড়বা। আর হচ্ছে দ্বিতীয় এবং তৃতীয় জীব একই রাজ্যভুক্ত নয়, তার মানে এখানে হচ্ছে যে এটা হলো ফানজাই, এটা হচ্ছে প্রোটিস্টা। প্রোটিস্টা এবং ফানজাইয়ের মধ্যে পার্থক্যটা পড়বা, প্রোটিস্টা এবং ফানজাইয়ের মধ্যে পার্থক্য পড়বা। আলহামদুলিল্লাহ প্রথম অধ্যায় ক্লিয়ার। আচ্ছা, এরপরে আসো দ্বিতীয় অধ্যায় থেকে। সো দ্বিতীয় অধ্যায় থেকে একটু কথা বলতে হয়। দ্বিতীয় অধ্যায়টা সবচেয়ে বড় অধ্যায়, সবচেয়ে বোরিং অধ্যায়। কোনো স্টুডেন্ট যদি থাকো পাস ফেল নিয়ে টানাটানি আসো, হ্যাঁ, তবে দ্বিতীয় অধ্যায় থেকে প্রশ্ন আসবে শিওর, খুবই খুবই ইম্পর্টেন্ট। বাট কেউ যদি মনে করো পাস ফেল নিয়ে টানাটানি আসো, অনেক দুর্বল, তারা দ্বিতীয় অধ্যায় ইচ্ছা করলে স্কিপ করে দিও, এটার ক্ষেত্রে স্কিপ করে দিও। আর কেউ যদি পড়তেই চাও তাহলে 2-3টা টপিক একটু পড়ে রাখবে, যেখান থেকে বলে দিব আমি। 1 নাম্বার পড়বা হচ্ছে এই যে প্লাস্টিডের যে প্রকারভেদ আছে, প্লাস্টিডের প্রকারভেদ, লিউকোপ্লাস্ট, ক্রোমোপ্লাস্ট আর ক্লোরোপ্লাস্ট। প্লাস্টিডের 3টা প্রকারভেদ আছে না, এখান থেকে এটা একটু ভালো করে পড়বা। আর হচ্ছে কি ঐচ্ছিক পেশি, অনৈচ্ছিক পেশি এবং হৃৎপেশির একটা পার্থক্য আছে, খুব সুন্দর করে দেখবা। সহজ বায়োলজি বই যাদের কাছে আছে, এই বইয়ের মধ্যে চমৎকারভাবে 3টা পার্থক্য সাজায় দেওয়া আছে, ওইখান থেকে বর্ণনাও দেওয়া যায়। এই পার্থক্যের 4টা একটু দয়া করে ভালো করে একটু মুখস্থ করে রাখবা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আর সহজ বায়োলজি বই যাদের কাছে আছে সেখান থেকে তো আলহামদুলিল্লাহ 90% কোয়েশ্চেন এমনি হুবহু কমন পড়বে। সো চেষ্টা করবা সহজ বায়োলজি বইয়ের মধ্যে যেভাবে উত্তরগুলো আছে সেভাবেই দেওয়ার চেষ্টা করবা, তাহলে একবার ফুল মার্কস পাবা। আর হচ্ছে আরেকটা সাজেশন বলি, অ্যাটলিস্ট 2টা দিন যদি পড়ার সুযোগ থাকে তাহলে বইটা কোনো ফ্রেন্ডের কাছ থেকে নিয়ে হলেও 2 দিন পড়া তারপরে পরীক্ষার হলে যাও, দেখবা 10 মার্কসের পার্থক্য হয়ে যাবে ইনশাআল্লাহ। আর যদি এখনও সংগ্রহ করে না থাকো তাহলে রকমারি.com থেকে সংগ্রহ করতে পারো। আমার সাজেশন হলো কোনো ফ্রেন্ডদের কাছে ধার নিয়ে 2 দিন পড়ে নিও। সো যেহেতু আর সময় নাই, ওকে ফাইন। এরপরে তো দ্বিতীয় অধ্যায় থেকে গেল, তাহলে হচ্ছে প্লাস্টিডের প্রকারভেদ এটা গেল। আর হচ্ছে ঐচ্ছিক অনৈচ্ছিক পেশি এবং হৃৎপেশির যে পার্থক্য এটা একটু পড়বা। আচ্ছা, এরপরে হচ্ছে কি করবে, যে অবশ্যই নিউরনের গঠনটা পড়বা, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নিউরনের গঠনটা একটু পড়ে রাখার চেষ্টা করবা। আর হচ্ছে যে মাইটোকন্ড্রিয়ার গঠন। আচ্ছা, এরপরে আসা যাক হচ্ছে এই সৃজনশীল ক্ষেত্রে, এটার ক্ষেত্রে দেখো কোষ প্রাচীরের গঠন দেওয়া আছে, কোষ প্রাচীরের গঠনটা পড়বা। আর মাইটোকন্ড্রিয়া এবং প্লাস্টিডের যে গুরুত্ব, মাইটোকন্ড্রিয়া এবং প্লাস্টিডের যে কাজ বা ভূমিকা, এটা একটু পড়বা, ভালো করে পড়বা। এটা 4র্থ অধ্যায়ের সাথে রিলেটেড কোশ্চেন হইতে পারে। সো এখান থেকে এই 3টা সৃজনশীল হলো দ্বিতীয় অধ্যায় থেকে গেল, ওকে ফাইন। এরপরে হচ্ছে হলো কোষ বিভাজন, 3য় অধ্যায় যেটা আছে। তো এখান থেকেও হচ্ছে যে 3য় অধ্যায় কোষ বিভাজন থেকে যদি আমি বলি তাহলে এখান থেকেও 3টা সৃজনশীল দেওয়া হয়েছে। বিশেষ করে প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ, এই 5টা ধাপের যে বর্ণনা আছে এখান থেকে মেটাফেজ, অ্যানাফেজ এবং টেলোফেজ, এই 3টা ধাপের বৈশিষ্ট্য একটু ভালো করে পড়ার চেষ্টা করবা। সো এখানে প্রথম যে ধাপটা দেওয়া আছে, এই যে বলা আছে সেন্টোমিয়ার 2 ভাগে বিভক্ত হয়, তার মানে এটা হলো অ্যানাফেজ ধাপের বর্ণনা দেওয়া আছে, অ্যানাফেজ ধাপের কথা বলা আছে। আর হচ্ছে কি মাইটোসিস বিভাজনের গুরুত্ব, মাইটোসিস বিভাজন যদি না ঘটে তাহলে কি সমস্যা হইতে পারে, মাইটোসিস বিভাজন না ঘটলে কি সমস্যা হইতে পারে, মাইটোসিসের যে গুরুত্ব আছে সেটা বলবা এখান থেকে। কোষ বিভাজনের যে ক্রোমোজোমগুলো সবচেয়ে বেশি মোটা ও খাটো হয় কোন ধাপে, মেটাফেজ ধাপে। মেটাফেজ ধাপে চিত্র সহ বর্ণনা। কোষ বিভাজন থেকে যখন আনসার করবে একটা জিনিস মাথায় রাখো, মেটাফেজ আসুক, অ্যানাফেজ আসুক, টেলোফেজ যেটি আসুক, অবশ্যই চিত্র দিতে হবে, চিত্র দিলেই ফুল মার্কস পাবা, ঠিক আছে। আর হচ্ছে কি এই যে ক্রোমোজোমের সমতা রক্ষায় মিওসিস বিভাজনের যে ভূমিকা, অথবা জীবের বৈচিত্র্যতা সৃষ্টিতে মিওসিস বিভাজনের ভূমিকা, এই প্রশ্ন একই পৃষ্ঠার মধ্যে আছে, বইয়ের মধ্যে দেখবা। এই 2টা কোশ্চেনের মধ্যে ধরে রাখো একটা আসবে নিশ্চিত, ক্রোমোজোমের সমতা রক্ষায় মিওসিসের ভূমিকা অথবা জীবের বৈচিত্র্য সৃষ্টিতে মিওসিসের ভূমিকা, 2টার মধ্যে একটা কোশ্চেন ধরো ফাঁস করে দিলাম, নিশ্চিত আসবে। সো এটা গেল। এরপরে হচ্ছে কি এই যে সর্বশেষ ধাপ, তার মানে হলো মেটাফেজ, অ্যানাফেজ আর টেলোফেজ, 3টা ধাপ একটু ভালো করে পড়বা। এই যে জীবের বৈচিত্র্যতার সৃষ্টিতে যে মিওসিস বিভাজনের যে ভূমিকা সেটা। আচ্ছা গেল 3য় অধ্যায় গেল। এরপর আসলে 4র্থ অধ্যায়। 4র্থ অধ্যায় থেকে যে কোশ্চেনটা অবশ্যই পড়বা, এই যে টোটাল যে 38 অণু এটিপি তৈরি হয়, মানে শোষণ থেকে, এই যে 38 অণু এটিপির হিসাব, এটা একটু ভালো করে পড়বা। আর শোষণ এবং সালোক সংশ্লেষণ এই 2টার মধ্যে পার্থক্য, 4র্থ অধ্যায়ের প্রশ্ন বলতেছি, সালোক সংশ্লেষণ এবং শোষণের মধ্যে পার্থক্য পড়বা। আর হচ্ছে কি
আর এই যে 38 অণু যে এটিপি তৈরি হয় এটার হিসাবটা, ঠিক আছে। প্লাস এই শোষণ এবং সালোক সংশ্লেষণের পার্থক্যটা পড়বা। পরে যেটা আছে আলোক পর্যায়ের বর্ণনাটা পড়বা, জাস্ট আলোক পর্যায়ের বর্ণনা আর শোষণের গুরুত্ব বা সালোক সংশ্লেষণের গুরুত্ব যেটা আছে। আর হচ্ছে যে এটা হচ্ছে সিলেট বোর্ড 24 দেওয়া হয়েছে, এখান থেকে পড়বা হচ্ছে এই যে গ্লাইকোলাইসিসের ধাপ, প্রথম ধাপ, শোষণের প্রথম ধাপ যেটা গ্লাইকোলাইসিসটা পড়বা। আর হচ্ছে যে সালোক সংশ্লেষণের গুরুত্ব আর ওইখানে শোষণের গুরুত্ব এরপর হচ্ছে ধরো একাদশ অধ্যায় জীবের প্রজনন, এখান থেকে যে কোশ্চেনটা পড়বা ফুলের গঠন, যেটা আদর্শ ফুলের চিত্র আঁকো। ওই যে জবা ফুলের সুন্দর একটা চিত্র আছে না, পাপড়ি, পুংস্তবক, স্ত্রীস্তবক, দল, এগুলো দিয়ে বৃতি দিয়ে যে ফুল আঁকায়, সো এই যে ফুলের চিত্রটা আঁকা শিখবা, প্র্যাকটিস করবা। এবং হচ্ছে বংশবৃদ্ধিতে উদ্ভিদের প্রজননে পুংস্তবক এবং স্ত্রীস্তবকের ভূমিকা, এই কোশ্চেনটা একটু ভালো করে পড়বা। এরপরে হচ্ছে এই কোশ্চেনটা ধরো দুইটা কোশ্চেনের মধ্যে একটা কোশ্চেন 100% আসবে, একেবারে 100% আসবে, সেটা হচ্ছে পুং গ্যামেটোফাইটের উৎপত্তি অথবা স্ত্রী গ্যামেটোফাইটের উৎপত্তি। এই দুইটার মধ্যে যে কোনো একটা কোশ্চেন 100% আসবে। সো এখানে বলছে কি এই যে এই উৎপন্ন পি মানে পুং গ্যামেটোফাইটের উৎপত্তির কথা বলছে। আর হচ্ছে যে এই যে পি ও কিউ, এখানে পুং গ্যামেট তৈরি হয়, এখানে স্ত্রী গ্যামেট তৈরি হয়, এখানে শুক্রাণু, এখানে ডিম্বাণু। তো পুং গ্যামেট এবং স্ত্রী গ্যামেট মিলিয়ে উদ্ভিদ কোষকে কি করে রাখে, টিকিয়ে রাখে। এই টাইপের একটা কোশ্চেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আচ্ছা, এরপরে হচ্ছে কি যে ওইখানে এই কোশ্চেনটাতে গেল হলো পুং গ্যামেটোফাইট, এই কোশ্চেনটাতে গেল পুং গ্যামেটোফাইট, এই কোশ্চেনটার গতে দিচ্ছিল স্ত্রী গ্যামেটোফাইট, ঠিক আছে। আর হচ্ছে যে এই যে স্বপরাগায়ন এবং পরপরাগায়ন, এটার পার্থক্যটা একটু ভালো করে পড়বা। এই যে ঘ নাম্বারে স্বপরাগায়ন এবং পরপরাগায়ন, বা প্রশ্ন দিচ্ছে স্বপরাগায়ন এবং পরপরাগায়নের মধ্যে কোনটা বেশি কার্যকরী, এই টাইপের একটা কোশ্চেন। তো এই তিনটা কোশ্চেন হলো জীবের প্রজনন থেকে। এটা কিন্তু শর্ট, মানে জীবের প্রজনন অধ্যায়টা অর্ধেক ছিল, উদ্ভিদ অংশ শুধু সিলেবাস আছে, প্রাণীর অংশ থেকে পড়ার দরকার নাই। এরপরে আসা হলো অধ্যায় 12 বংশগতি ও জৈব অভিব্যক্তি। তো এখান থেকে কি পড়বা, এখান থেকে কিন্তু অনেকগুলা টপিক আছে, বিশেষ করে কালার ব্লাইন্ড আছে, থ্যালাসেমিয়া আছে, বিবর্তন আছে, এরপরে হচ্ছে ডিএনএ আরএনএ এর গঠন আছে, মানে অনেক বড় একটা অধ্যায়। সো এটা 3টা সৃজনশীলে কমানোর জন্য আনাতে আমার খুবই কঠিন কাজ হয়েছে আর কি, এটা খুব কঠিন। সো এখানে দেখো এই যে থ্যালাসেমিয়া রোগের যে চেকার বোর্ডটা আছে, যেখানে তিনটা হলো স্বাভাবিক হবে আর একটা হলো থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত হবে, ওই যে ছকটা যে আছে ওইটা একটু ভালো করে পড়বা। সো এই সৃজনশীলটা এটা ম্যাটার না, উদ্দীপক কখনো কমন পড়বে না, উদ্দীপক কি পড়বে না, কখনো কমন পড়বে না। সো তোমাকে ওই টপিকগুলা তুমি পড়বা বই থেকে, ঠিক আছে। ওকে, তাহলে এখান থেকে ওই যে থ্যালাসেমিয়া যে হয় যে যে বাবাও বাহক মাও থ্যালাসেমিয়ার বাহক, তাহলে কত পার্সেন্ট সন্তান থ্যালাসেমিয়া রোগী হইতে পারে বা কত পার্সেন্ট সন্তান সুস্থ হইতে পারে, এই টাইপের একটা কোশ্চেন। আচ্ছা, এরপরে হলো এই যে সন্তান পুত্র সন্তান হবে না কন্যা সন্তান হবে, এই জন্য কে দায়ী, সন্তান ছেলে হবে না মেয়ে হবে, এই জন্য কে দায়ী, বাবা দায়ী। এই বোর্ডটা সুন্দর ছক দিয়ে, গ্রাফ দিয়ে বা টানাটানি করে রেখাচিত্র দিয়ে বর্ণনা দিবা। আচ্ছা, এরপরে হলো ডিএনএ অনুলিপনটা একটু ভালো করে পড়বা, ডিএনএ অনুলিপনটা ভালো করে পড়বা। আর হচ্ছে মেন্ডেলের যে সূত্র আছে, মেন্ডেলের সূত্র 3:1, এদের যে অনুপাত 3:1 হয়, মেন্ডেলের সূত্রটা এখান থেকে পড়বা। আর লাস্ট যে কোশ্চেনটা দিছি 3 নাম্বার কোশ্চেন, সেটা হচ্ছে এক্স এর গঠন, মানে ডিএনএর যে রাসায়নিক গঠনটা আছে, ডিএনএ রাসায়নিক গঠনটা পড়বা। আর হচ্ছে মানুষের লিঙ্গ নির্ধারণে ক্রোমোজোমের ভূমিকা, এরকম একটা কমন প্রশ্ন, মানুষের লিঙ্গ নির্ধারণে ক্রোমোজোমের ভূমিকা। এরপরে হচ্ছে ত্রয়োদশ অধ্যায়, সর্বশেষ অধ্যায় যেটা ত্রয়োদশ অধ্যায়, এখান থেকে পুষ্টি প্রবাহটা পড়বা। একটা খাদ্য শৃঙ্খল দিতে পারে বা যে কোনো একটা খাদ্য জাল দিতে পারে, ওখান থেকে বলতে পারে একটার অনুপস্থিতিতে, এইটার অনুপস্থিতিতে প্রক্রিয়াটা কিভাবে সম্পন্ন হবে। এই যে এক্স এর অনুপস্থিতিতে পরিবেশের ভারসাম্য বাধাগ্রস্ত হয়, ব্যাখ্যা করো। বা এটার অনুপস্থিতি হলে খাদ্য জালের মধ্যে কি প্রভাব পড়বে, এই টাইপের একটা প্রশ্ন দিতে পারে। আচ্ছা, এরপরে হচ্ছে কি ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কয়েকটা খাদ্য শিকল দিয়ে দিবে, কয়েকটা খাদ্য শিকল দিয়ে দিবে, বলবে একটা হলো এই খাদ্য শিকলটা অসম্পূর্ণ খাদ্য শিকল, ব্যাখ্যা করো। আর হচ্ছে যে আবার এই যে খাদ্য শিকলগুলো আমাদের দেখাবে কোনটার মধ্যে শক্তি অপচয় বেশি হবে, ঘ নাম্বারে একটা প্রশ্ন দিবে যে কোনটার মধ্যে শক্তি অপচয় বেশি হবে। তো যেটার ক্ষেত্রে কি হবে, যেটার খাদ্য শিকল যত বড় হবে সেটাতে শক্তি অপচয় তত বেশি হবে। এবং সর্বশেষ যেটা কোশ্চেন আছে সেটা হচ্ছে যে কয়েকটা জীব দেওয়া থাকবে, এখান থেকে একটা খাদ্য জাল তৈরি করা লাগবে। কয়েকটা জীব দেওয়া আছে,
একটা খাদ্য শিকল তৈরি করো, উপাদানগুলা দিয়ে একটা খাদ্য শিকল তৈরি করো, বা এই 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 জীবটার মধ্যে মিথস্ক্রিয়া ব্যাখ্যা করো, কোনটার সাথে মিউচুয়ালিজম হয়, কমেন্সালিজম হয়, বা হচ্ছে এই যে এরকম যে সম্পর্ক, আন্তঃসম্পর্ক যে থাকে, সো এই আন্তঃসম্পর্কগুলা বা মিথস্ক্রিয়াগুলা, আন্তঃনির্ভরশীলতাগুলা ব্যাখ্যা করতে হবে। সো এই যে কয়টা সৃজনশীল দেওয়া হয়েছে, যে কয়টা কোশ্চেন দেওয়া হলো, এগুলা যদি এই যে টপিকগুলার যে কথা বললাম, জাস্ট এই টপিকগুলা যদি একটু পড়ে যাও, ওই গ নাম্বারের জন্য অল্প টুকি পড়ে যাবা, বেশি তোমার পড়ার দরকার নাই। একেবারে বুকে হাত দিয়ে কনফিডেন্টলি বললাম, এই 20টা সৃজনশীলের গ এবং ঘ থেকে তুমি নিশ্চিতভাবে প্লাস মার্কস কমন পাবা ইনশাল্লাহ। সেটা প্রমাণ হবে পরীক্ষার হলে গিয়ে ইনশাল্লাহ। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, আমার জন্য দোয়া করো, আমি যেন সুস্থ থাকি, তোমাদের জন্য দোয়া করি, তোমাদের পরীক্ষা অনেক সুন্দর হোক। সর্বোপরি তোমাদের সঙ্গে রেদওয়ান্স মেথড আছে, যে কোনো প্রয়োজনে আমি আছি, আমার সাথে যোগাযোগ করবা। আর হচ্ছে পাশে আছে সহজ বায়োলজি, ইনশাল্লাহ সহজ বায়োলজি পড়ে যাবা, পরীক্ষায় স্মুথলি, অসাধারণ, অমায়িক সুন্দর একটা পরীক্ষা দিবা। আসসালামু আলাইকুম।